আরেকজন আসার কথা না, ও আসে না এখনো। So ঠিক আছে, before I start with Jan 21 এর কোশ্চেনের প্রবলেমগুলো নিয়ে, I have to discuss first কয়েকটা জিনিস ডিসকাস করা লাগবে। এক্সপেরিমেন্টাল টেকনিক্স, আজিউম আমরা এটা পুরোটা শেষ করছিলাম এক্সপেরিমেন্টাল টেকনিক্স গুলি, পুরোটা শেষ করে নিয়ে যতটুকু জানি আমি আর কি, যতটুকু শেষ হয়েছিল। Would you mind just reading this whole part out? এখান থেকে দুটো এই পার্ট গুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই পার্ট রিলেটেড কোশ্চেন আসে, যে ছোট ছোট কোশ্চেন যেগুলো আছে 2 মার্কসের কোশ্চেন আসে, নাহলে 1 মার্কসের কোশ্চেন আসে, ওগুলো মেইনলি এই জিনিসগুলি থেকে আসে। So it will be really helpful if you are reading this out and বুঝে বুঝে করো। পড়ছো? আচ্ছা ঠিক আছে, আই গেস এখন সবাই আসছো। এই পার্টটা আমি আগে পড়াইছিলাম আই গেস। ক্যান এভরিওয়ান অ্যাসিউম এই পার্টটা পড়াইছে নাকি পড়ে না, কারণ কান রিমেম্বার এক্সপেরিমেন্টাল টেকনিক্স গুলি? না, পড়া হয় নাই। পড়া হয়নি না? আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, এই এক্সপেরিমেন্ট টেকনিক গুলো তো ইম্পর্টেন্ট ফার্স্টলি ফর দ্য রিজন, মোস্টলি রিজন হচ্ছে যে 2 মার্কসের কোশ্চেন গুলো আসে ওগুলো মেইনলি এখান থেকে আসে আর কি। 2 মার্কস না ছোট ছোট যে কোশ্চেন গুলো আসে লাইক প্রিকশন কি কি নিতে হবে, অল দোস। সো ফার্স্ট অফ অল, when the size or length of a uniform non-uniform small object is to be measured, for instance a cork or vernier calipers should be used instead of a meter rule। ঠিক আছে, নন ইউনিফর্ম অবজেক্টের জন্য কি ইউজ করবো আমরা, যেগুলো ইউনিফর্ম অবজেক্ট ওগুলোর জন্য কি ইউজ করবো আমরা, ফর এক্সাম্পল আ কর্ক, যেগুলো ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, while taking measurements of soft objects it should be taken in account that the object is not deformed, it is not squashed। ঠিক আছে, এই পার্টটা বুঝছো? Yes. এখানের মধ্যে নন ইউনিফর্ম বলতে মানে ফর এক্সাম্পল একটা যে বোতলের কর্ক আছে ওইটাকে ইউ কান সিম্পলি মেজার উইথ স্কেল দিয়ে মেজার করার কষ্ট হয়ে যাবে অতিরিক্ত। So what will be more useful is a vernier caliper, আর এগুলো কমন সেন্সও মেক করে আর কি। আর যখন একটা নন মানে কি সফট অবজেক্টে যখন একটা মেজার করবা, লেন্থ নাহলে কোনো কিছু মেজার করবা, মেক শিওর ইজ নট স্কোয়াশ লাইক ইউজিং এ রোপ। If vertical height is to be measured with meter rule, it has to be made sure that the meter rule is vertical. This is done using a set square. The reading should be taken perpendicular to the scale to avoid parallax error. এটা নিয়ে তো সবার আইডিয়া আছে, এই জিনিসগুলো আমি পরে পড়াচ্ছি। মেইনলি দ্য রিজন ইজ লাইক এগুলো যখন কোশ্চেন পেপার করবা ইউল ফেস সাম ডিফিকাল্টিস, আনলেস ইউ ফেস আ প্রবলেম ইউ ওন্ট ফাইন্ড আ সলিউশন। সো আগে প্রবলেম ফেস করছে, এখন সলিউশন আস্তে আস্তে পাচ্ছ, এন্ড দিস মেক্স মোর সেন্স। কারণ যদি আমি প্রথমে যদি জিনিসগুলো দিয়ে দিতাম লাইক থ্রো ইট আউট, ইউ মানে ইম্পর্টেন্স এরকম বুঝে যেত না, লাইক ইজ ইট ইম্পর্টেন্ট অর নট। আর এখন বুঝতেছো লাইক হাউ রেলেভেন্ট ইট ইজ টু আওয়ার কোশ্চেন পেপার। বুঝছো সবাই? If the vertical height is to be measured with a meter rule, it has to be made sure that the meter rule is vertical, and this is done by set square. Set square দিয়ে আমরা ইয়ে করবো কি, ensure করবো কি the meter rule is vertical, মানে একবার perpendicular. The reading should be taken perpendicular to the scale to avoid parallax error। এটা নিয়ে সবার I guess মোটো ভালোই আইডিয়া আছে। To measure the circumference of a can using a meter rule, যদি একটা ক্যানের সার্কামফারেন্স বের করতে, what we will do, a string must be wound around the surface। ঠিক আছে, a string must be wound around the surface, the length of the string can be measured using a meter rule to give the circumference of the can। একটা স্ট্রিং নিয়ে, ফর এক্সাম্পল একটা স্ট্রিং নিয়ে ইউল মানে কি wound it around, patch it around a can, and then ওখানের মধ্যে একটা মার্ক করে দিবা, ফর এক্সাম্পল উইথ আ মার্কার জাস্ট মার্কিং, and then এই স্ট্রিংটাকে পুরোপুরি স্ট্রেট করে মিটার রুল দিয়ে মেজার করবা আর কি। ঠিক আছে, এখানের মধ্যে এখানে কিছু অনেক বড় একটা জিনিস যেটা তোমার খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে দ্য স্ট্রিং শুডন্ট গেট স্কোয়াশ। মানে কি, যেরকম লম্বা তারকে একবার স্ট্রেট করে রাখতে হবে, যদি তোমার হালকা পাতলা যদি এটা স্কোয়াশ হয় তার মানে কি হবে, তোমার কি রিডিং এ ভুল আসবে। বুঝছো? বুঝছি। আর একটা জিনিস যেটা খেয়াল রাখবো ওটা হচ্ছে এখানের মধ্যে তোমার দুটো অপশন আছে, মানে একটা ক্যানের মেজার করো, সার্কামফারেন্স মেজার করো। ফার্স্টলি হোয়াট ইউ ক্যান ডু ইজ দ্য ক্যানটার ডায়ামিটার মেজার করতে পারবা। ঠিক আছে, তারপরে তুমি ডায়ামিটার দিয়ে রেডিয়াস বের করতে ওটা করতে পারবে, ওখানের মধ্যে অনেক ইনঅ্যাকুরেসিস ক্রিয়েট হবে। ফার্স্ট অফ অল ইউ ডোন্ট নো হুইচ ওয়ান উইল বি দ্য ডায়ামিটার। সেকেন্ড অফ অল তোমার মিটার রুল দিয়ে ওরকম বেশি অ্যাকুরেট হবে না। এই যদি আমরা স্ট্রিং দিয়ে করি তাহলে এটা আরো বেশি অ্যাকুরেট হচ্ছে আর কি। এখন আসছে যে আমরা কিসের পার্টে, অসিলেটিং পেন্ডুলাম আর নাহলে ইয়ের জন্য আর কি, অসিলেটিং মাসের জন্য। টু মেজার দ্য টাইম পিরিয়ড অফ অ্যান অসিলেটিং পেন্ডুলাম, দ্য টাইম ফর সেভারাল অসিলেশনস মাস্ট বি টাইমড, several oscillations must be timed, and the total time is then divided by the number of oscillations to give the time period। এটা আমরা যে সময় আমরা ইয়েগুলি পড়তেছিলাম, এক্সপেরিমেন্টস পড়তেছিলাম, এটা আমি বারবারই বলছিলাম। ঠিক আছে, ইউ সিম্পলি কান টেক আ সিঙ্গেল অসিলেশন, একটা সিঙ্গেল অসিলেশন দিয়ে তুমি লিটারালি তুমি ইয়ে বের করতে টাইম পিরিয়ডটা বের করতে পারবে না। ইউ হ্যাভ টু টেক মাল্টিপল অসিলেশন যাতে তোমার কি ভুল না হয়। ঠিক আছে, in other cases like time period measure করার জন্য you can use a light gauge as well instead of a stopwatch। স্টপওয়াচের ঝামেলা হচ্ছে কি, তোমার একটা রিঅ্যাকশন টাইম থাকতেছে না। স্টপওয়াচের লাইক তুমি যখন অসিলেশন স্টার্ট করবে তোমার একটা রিঅ্যাকশন টাইম থাকতেছে না। ওই রিঅ্যাকশন টাইমটা অ্যাভয়েড করার জন্য, মানে একটা হিউম্যান একটা র্যান্ডম এরর অ্যাভয়েড করার জন্য হোয়াট ইউ ইউজ মানে কি লাইট গেট। লাইট গেট উইল বি মোর অ্যাকুরেট।
ঠিক আছে, কারণ ওখানে মনে করো হিউম্যান ইন্টারভেনশন থাকছে না, তোমার কোনো রিয়েকশন টাইম থাকছে না, লাইট গেট উইল স্টার্ট মেজারিং বাই ইটসেলফ। ঠিক আছে, a motion sensor and data logger is more accurate method for finding the time period from an oscilloscope because it can display the data graphically. একটা মোশন সেন্সর ডাটা লগার, ওটা দিয়ে তুমি কারো অ্যাকুরেটলি ফাইন্ড আউট করতে পারবা। আর কি, যদি রিয়েকশন এন্ড র্যান্ডমের যে সমস্যাগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে কম্পেয়ার টু ইউজিং এ স্টপ ওয়াচ। ঠিক আছে, দিস হাউ ইউ ক্যান ইমপ্রুভ মাল্টিপল, মানে কি এই একটা এক্সপেরিমেন্টের জন্য তোমার কতগুলি মেথড দিচ্ছে টু ইমপ্রুভ দিস ইনভেস্টিগেশন। সো ইউ নিড টু নো লাইক এই ইনভেস্টিগেশন আমি বলছিলাম এই দুইটা এক্সপেরিমেন্টস বেশি ইম্পর্টেন্ট ছিল তোমার পেন্ডুলামের আর হচ্ছে ওইটা কি মাসেস মাসেস আন্ডার স্প্রিং এর গুলি। বুঝছো সবাই নাকি বুঝো নাই? যতদূর পড়াছি। বুঝছি। The resolution of a stopwatch is 0.01 second, and for instance, it records the value of 4.13. ঠিক আছে, এখন মনে করো তুমি অসিলেশনের জন্য তুমি মেজারমেন্ট করতেছো, তো তোমার স্টপওয়াচের রেজলিউশন হচ্ছে 0.01 এন্ড তুমি রেকর্ড করছো 4.13। which one would you choose, 4.13 নাকি 4.1? মানে কি থ্রি সিগনিফিকেন্ট ফিগার নেবে নাকি টু সিগনিফিকেন্ট ফিগার নিবা, কোনটাতে নিবা? Can anyone answer? টু। টু সিগনিফিকেন্ট ফিগার একজন বলছে, আরেকজন? নট শিওর। নট শিওর, আচ্ছা ঠিক আছে। 4.13 নেবে নাকি 4.1? what we will usually do is take like common sense হিসেবে আমরা কি নিই, 4.13, কারণ কি রেজলিউশন বেশি, আনসারটি কম আসতো। বাট হিয়ার ইজ দ্য থিং, যখন তুমি স্টপ ওয়াচ দিয়ে মেজার করতেছে, এই লাস্টের যে ইউনিটটা আছে, এই ইউনিটটা অতিরিক্ত ভ্যারি করে তোমার ইয়ের সাথে, কি বলে, তোমার রিয়েকশন টাইমের সাথে। ঠিক আছে, 4.13 যদি আমি 4.1 নিই, তাহলে কি আমার হালকা পাতলা রিয়েকশন টাইমটা কি আমি ইগনোর করে ফেলতেছি। কারণ তুমি স্টপ ওয়াচ স্টপ করতে স্টার্ট করতে দেখবা এই নাম্বারটা চেঞ্জ হবে ম্যাসিভলি। এখন আমার রিডিং যদি 4.13 আসে, যদি আমি 4.1 নিই, তাহলে আমি কি এক ধরনের এক ওয়েতে কি আমি যে থ্রিটা আছে এটা যদি 4 আসতো 5 আসতো, তাহলে কি আমি এক ধরনের কি রিয়েকশন টাইমটা আমি কি ইগনোর করে ফেলছি। আরো কোনো কোশ্চেন আছে বাটে? হ্যালো, কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। না। কোশ্চেন না, ঠিক আছে। In certain experiments, for instance, to measure the thickness of a coin, is always a good practice to measure the thickness of a stack of coin and then divide by the value with the number of coins. এই ওয়েতে কি আমাদের মানে স্ট্যাক করে মেজার করলে তাহলে কি আমাদের পার্সেন্টেজ আনসারটা কমে যাচ্ছে, মানে the resolution the resolution and hence the uncertainty of the instrument remains the same, and since the measured value is now greater, this gives a low percentage uncertainty. Moreover, the method inherently averages the value. এই জিনিসটা আমরা লিটারেলি অনেকগুলি কোশ্চেন পেপার পড়ার সময় আমি অনেকবারই বলছি, খেয়াল করছিলা? খেয়াল করছো আই গেস, খেয়াল করছিল, আমি বারবার বলছিলাম এটা মানে কি, যখন তোমার কি মানে পার্সেন্টেজ আনসারিটি কমে যাওয়া কি, মোর রিডিং নেওয়ার সময় কেমনে পার্সেন্টেজ আনসারিটি কমে যায়, এটা আমি অনেকবার এক্সপ্লেনও করছিলাম। ঠিক আছে, এখন তুমি এই এই এক্সপেরিমেন্টাল টেকনিক্স এর ভ্যালু গুলি বুঝতেছো, লাইক দিস আর অল, মানে এক ধরনের কি একটা মার্কস স্কিম দিয়ে দিছে তোমাকে, প্রিসাইজ করে সবকিছু গুলো মার্কস স্কিম দিয়ে দিছে। ছোট ছোট যে কোশ্চেন গুলি আমাদের কষ্ট লাগে, লাইক ইটস ইজি টু ইটস মানে মার্কস স্কিম দেখার পর লাগবে এটা ইজি ছিল অনেক, বাট স্টিল মাথায় আসে না, দিস উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। আচ্ছা ঠিক আছে, এই পার্টটা এই পার্টটা অতিরিক্ত কমপ্লিকেটেড, আর এটা নিয়ে এরকম করে ইয়েতে কোশ্চেন আসে না, কোশ্চেন পেপারে এই পার্টটা এই পার্টটা নিয়ে এরকম কোশ্চেন আসে না টু বি অনেস্ট, বাট স্টিল এটা আছে, আই গেস ক্যামব্রিজের নোটস থেকে আসছে এটা। For the moment, I'll just ignore this and যদি কোনো প্যারা হয় কোশ্চেন পেপারে, and then I'll come back to it again. এই পার্টটার কি
আচ্ছা ঠিক আছে, নেক্সট পয়েন্টে মুভ অন করি। দ্য ডায়ামিটার অফ অ্যান অবজেক্ট দ্যাট মে নট বি মেজার্ড ইউজিং ক্যালিপার্স অফ স্ক্রু গজ, মানে কি, calipers of screw gauge can be measured using a meter rule and two set square in the method illustrated below. একটা জিনিসের ডায়ামিটার, ঠিক আছে, তুমি মেজার করার জন্য কি ইউজ করতে পারো? যদি তোমার কাছে মাইক্রোমিটার স্ক্রু গজ না থাকে, ইউ ক্যান ইউজ দিস সেটআপ। কি করবো, তুমি একটা স্কেল রাখছো, নিচে দিয়ে স্কেল রাখছো, এখানে সেট স্কোয়ার, এখানে সেট স্কোয়ার, এটাকে স্কোয়াশ করছো, স্কোয়াশ করে এখান থেকে কি ডায়ামিটারের ভ্যালুটা নিতে পারবা। জিনিসটা বুঝছো? এখানে একটা কমন প্র্যাকটিস বলে টু এলিমিনেট র্যান্ডম এরর। এখানে র্যান্ডম এরর এলিমিনেট করার জন্য কি আমরা মাল্টিপল কি অরিয়েন্টেশন রিডিং নিব, ঠিক আছে? মাল্টিপল মাল্টিপল অরিয়েন্টেশন রিডিং নিব আর কি ক্যালকুলেটে মি। এটা কেন করবো? টু র্যান্ডম এরর এলিমিনেট করার জন্য, ঠিক আছে? এরকম যেরকম টাইপের রিডিং হবে, ঠিক আছে, যেখানে দেখা লাগতেছে তোমার মানে কি আমার কি ডিফারেন্ট অরিয়েন্টেশন দিলে আমার রিডিংটা বেটার হবে। ফর এক্সাম্পল এই ডায়ামিটারের কারণে ইউ উইল স্টার্ট টেকিং, ফর এক্সাম্পল একটা স্মল অবজেক্ট লাইক আ বল অর সামথিং লাইক দ্যাট, if you want to measure the diameter then it's better to take reading at key different orientation and calculate me. Is everyone clear with my point? Yes. ঠিক আছে, this is done to reduce the effect of random errors. Check for zero error. আর একটা কিছু খেয়াল রাখবা, যতবারই মাইক্রোমিটার স্ক্রু গেজ ইউজ করবা আর নাহলে ভার্নিয়ার ক্যালিপার ইউজ করবা, মেক শিওর প্রিকশন হিসেবে সবসময় মেনশন করবা কি চেক ফর জিরো এরর, ঠিক আছে? তোমাদের সবার কি মনে আছে লাইক হাউ টু টেক রিডিংস অর মাইক্রোমিটার স্ক্রু গজ এন্ড ইয়েতে, মাইক্রোমিটার স্ক্রু গজ এন্ড ভার্নিয়ার ক্যালিপার রিডিং কেমনে নিতে হয় ইউনিট 3 তে? মনে আছে? কারো কি মনে আছে নাকি শুড আই রিভিউ ইট अगेन? I think review করলে ভালো হয়। হ্যাঁ, দ্যাটস হোয়াট আই থট। রিভিউ করলে ভালো হবে, কারণ ইউনিট 3 তে পড়ছিলাম আর ইউনিট 3 তে পড়ার পরও লাগে এটা অতিরিক্ত ইম্পর্টেন্ট ছিল, বাট স্টিল মনে থাকে না অনেক জনের। সো আমি আগে থেকে প্রেপ নিয়ে রেখেছিলাম টু মানে কি এই কনসেপ্ট আবার আসার জন্য। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু দেখলাম আমরা আমরা তোমার ইয়েতে যাও অসিলোস্কোপে যাওয়ার আগে মাইক্রোমিটার স্ক্রু গজ আর ইয়ার মাইক্রোমিটার স্ক্রু গজ আর হচ্ছে তোমার কি ভার্নিয়ার ক্যালিপার রিডিং গুলি কেমনে নিতে ওটা দেখবো। আর ওটার জন্য আরেকটা কথা হচ্ছে, এই পার্টটা বুঝছো তো, ভার্নিয়ার ক্যালিপার আর মাইক্রোমিটার স্ক্রু গজ ইউজ করার সময় সবসময় কি প্রিকশন হিসেবে জিরো এরর নেওয়া লাগবে যে, এই Yes. পার্টটা টু এলিমিনেট সিস্টেমেটিক এরর, ঠিক আছে? নাও উইল মুভ অন টু ওয়াচ দিস ভিডিও অন, আগে ভার্নিয়ার ক্যালিপার দেখি। ভিডিওর কোয়ালিটি অনেক বাজে না? 720p। Right. Is the video laggy, মানে কি প্রথমে লাগি নাকি আমার? আচ্ছা ঠিক আছে, খানিকটা লাগে বাট সাউন্ড নাই। বুঝি নাই। খানিকটা লাগে বাট সাউন্ড নাই। সাউন্ড নাই? না। সবার সেম অবস্থা? আচ্ছা, ঠিক আছে, let me start screen sharing again. এখন সাউন্ড আছে? না,
না এখনো নাই। এখনো আসে নাই? না, বাট সাবটাইটেলসও কাজ হচ্ছে। বুঝি নাই। এখনো সাউন্ড আসে না, বাট সাবটাইটেলসে কাজ হচ্ছে। আমার এখানে তো ঠিক মতো আসতেছে। So, I don't know what's the issue. এখনো আসতেছে না? না, হুম? না, এখনো না। লাস্ট টাইম যখন করেছিলাম তখন তো আসছিল। আচ্ছা, এখন আসছে নাকি দেখো তো? I'm Bob Welds, and this is how to read a metric vernier caliper. There are different kinds of vernier scales designed to do different jobs, আসছে না but they sound? all work pretty much the same way. Today, we're going to look at a metric vernier designed to measure to the nearest 1/50th of a millimeter. That is 0.02 millimeters. See how 1 divided by 50 equals 0.02? Now, the first thing we're going to measure with our vernier caliper is nothing. That's right, we'll measure 0. It may sound like a silly thing to do, but we're going to do it for a couple of reasons. Let's do it and you'll see what I mean. You see, when the calipers are fully closed, measuring 0 width, you can see the places where you can take measurements. These surfaces are where the two parts of the calipers line up. You'll also notice that there are gaps in a couple of places on the calipers. These are not places to take measurements, so don't mess up by putting something in one of those gaps. Now, with the calipers closed, you can see where you're supposed to read the main scale. There are two scales on a vernier caliper, the main scale and the vernier scale. I'm going to erase the vernier scale and let you just look at the main scale first. You see, the 0 mark points to the place where you're supposed to read the main scale. Right now, it points to 0. Do you see that? Good. Let's read the main scale first. It's super easy. I'll close the calipers on this workpiece and we'll see what the main scale says. These marks represent whole millimeters. So the reading is 1, 2, 3, 4, 5, 5 millimeters. Just be sure to look at the 0 mark and not at this part. That's a common mistake and it'll give you the wrong reading. So the reading is 5 millimeters. That's pretty easy, right? Before we move on to the vernier scale, let me show you what it's going to tell us, okay? Let's say when we looked at the main scale, the reading wasn't right on the mark like it was last time. Let's say it looked like this. See how the mark is between 5 and 6 millimeters? It looks like it's a little beyond halfway. You see, the vernier scale is going to tell us almost exactly how far over the mark is. Okay, you're ready to see the vernier scale, but I'm only going to draw the main part of it first. Now, you see the marks number from 0 to 10. Each of these marks represents a tenth of a millimeter. They're going to tell us the tenths of a millimeter, and here's how they work. Look carefully, and you will notice that one of the marks on the vernier scale lines up better with the main scale marks than the others. Which one looks like it lines up best to you? I'll zoom in and let you look. Let me show you a hint about where to look on the vernier scale to see where the marks line up. You see how our pointer was a little more than halfway between marks? That means the vernier scale will line up a little past halfway. Now, do you see the mark that lines up better than the rest? It looks like the 7 is lining up.
The 7 means 0.7 millimeters. But this caliper can measure even more accurately than that. I'll redraw all the marks and let you look again. Now, see that the mark next to the 7 lines up best. But what is the value of that mark? Remember how this caliper had a label that said 0.02 on it? That is what each mark is, 0.02 millimeters. Let's count up on the vernier scale to be sure we've got it. This 6 would be 0.60, the next mark 0.62, then 0.64, 0.66, 0.68, 0.70, then 0.72. The reading is 5.72 millimeters. Pretty neat, huh? I'm going to let you try a few. We're going to start off easy. I'm going to draw a caliper that only reads to the nearest tenth of a millimeter, just to be sure you're with me. I'm going to show you the overall picture first, then zoom in to let you see the vernier better. Okay? When you see Sparky's pause the video and write down what you think the reading is. The reading is 16.2 millimeters. Let me step you through it just in case you missed something. Here are the whole millimeters from the main scale. 10, 11, 12, 13, 14, 15, 16. Okay. And you see how the reading is just past the 16 mark? So we'll look to the front of the vernier scale for where the marks line up. And there it is, at the 0.2 mark. So the reading is 16.2 millimeters. Got it? Okay, let's go for broke and see if we can read the full 0.02 millimeter resolution. Ready for this one? Again, I'll show the whole caliper, then zoom in to let you see the vernier better. Here we go. Pause the video and write down your answer. Now, I know this is hard, so before I give the answer, I'm going to point to the place where the vernier lines up. Does that help? Take a minute and check your answer and be sure it's correct. The reading is 19.16 millimeters. Okay, let's try another one. This time I won't give any hints, but I will zoom way in so you can see the calipers really well. If you get this one, you pretty much know what's going on. Pause the video and make sure you can read the whole millimeters. Did you say 12 millimeters? Okay, let's do the hard part and read the vernier scale. I'll zoom in and let you take a closer look. But first, remember the trick? See how the reading is beyond halfway between the marks? That means we need to look on the high side of the vernier scale. I'll slide the view down there and let you look. Now here we go. Pause the video and look carefully. The mark that lines up best is here. Now, what number is that? This is the 0.7 mark. So 0.72, 4, 6. The answer is 12.76. That's about all the time we have for now. Vernier calipers are hard to read, but with a little practice, I'm sure you'll be able to do it without too much trouble. I'm Bob Welds, and these are Weld Notes. সবাই বুঝছো? Everyone. বুঝছি। এবার আমরা আসলে মাইক্রোমিটার স্কুল আছে। Which side of the micrometer? A micrometer is used to take very precise measurements. There are different kinds of micrometers: inside micrometers, outside, depth micrometers, inch micrometers. Just look them up on Wikipedia. But here I have a metric one. This one measures to the nearest 0.01 millimeters. It says so right here. As you turn the knurls, the measuring parts open up. These are called the spindle and the anvil. The spindle moves, the anvil does not. Now to get down to the business of reading this thing, let's take a close look at what's called the barrel scale. I'll have Sparky, my dog, help me out. He's a pointer. You read the barrel scale by looking at the edge of the part that turns. This part's called the thimble. You begin by looking at these marks. You'll notice there are two sets of marks and a line. The marks above the line are millimeters. The marks below the line are half millimeters.
Let's stop here a minute and be sure you're with me. What do you think the barrel scale is showing right now? Hit the pause button and think about it. If you said 12 millimeters, you were right. If you didn't, well, there's more to life than being right all the time. Well, let's take a closer look. See, 10, 10 and a half, 11, 11 and a half, 12. Here, let's try another one. Pause the video and think about this one. Do you see it reads 14 millimeters? Good, let's move on. Let's try another one. Now this one's trickier. Pause it for a minute and see if you can figure out what the reading is. Did you say 11 and a half millimeters? See how there's a half mark showing? That counts as a half millimeter. Great. You've got the barrel scale down. Remember that we said this mic would measure down to the nearest 1/100th of a millimeter? Well, here's what that would look like on the barrel. They don't really make marks this small because no one would be able to see them to read them. Obviously, there has to be a better way. Remember that each mark on the barrel is equal to 1/2 millimeter. Another way to think of a half is by saying 0.5. Another way is by saying 0.50 or 0.50. Now, let's put 50 marks on the thimble. As we turn it, the thimble can count from 1 to 50 for us. That means that each mark on the thimble is equal to 0.01 millimeters. Now let's put all this together and try to figure out what this micrometer is reading. First, the barrel scale. 10, 11, 12. So it's 12 millimeters plus something. The something comes from the thimble scale. Let's zoom in. 0.30, 0.31, 0.32, 0.33. So the reading is 12.33 millimeters. Now here's one for you to try. Now it's trickier. Notice the half mark is showing on the barrel scale. Let's see if you can figure out what to do with that. Did you get 11.72? If so, you're really getting this. If not, you might have missed the half millimeter mark. Let me show you. Okay, first look at the barrel. 10, 10 and a half, 11, 11 and a half. Now, write that down. Now, look at the thimble. 0.20, 0.21, 0.22. Now write that down. Now add them together and you get 11.72 millimeters. Okay, there's just one more small concept and we'll be done. What if one of the marks is just barely showing? Do you count it? Is it ready to be used? Here is the trick. Don't look at the mark to find out whether the mark is showing or not. Look at the thimble. You need to know if a new mark is starting or if an old mark is ending. In this example, look at how big the number on the thimble is. It's showing about 0.47 millimeters. That's a big number for the thimble. Remember, the scale only goes up to 49. Since the scale is nearing the end, it's ending, and so you don't count a mark that's barely showing. The trick is to find which side of the zero you're working on. If you're not yet to zero, it's not yet a mark. Okay, I've moved the micrometer just a little bit. Now, the mark is ready to be counted because the thimble scale is starting. You see that the numbers on the thimble are small because the zero just passed by. This means that the mark is ready to be counted. Okay, so that's pretty much it. There are some micrometers that can measure even more accurately than this. They have a thing called a vernier scale on them. I can show you how to read those another time if you want. Just let me know. But for now, this should get you started. Thanks for watching. I'm Bob Welds, and these are Weld Notes. What's up, everyone?
হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, উইল মুভ অন টু দ্য নেক্সট পার্ট। এটা হচ্ছে অসিলোস্কোপ আর কি, ঠিক আছে? লাইক ইউ উইল ফেস সাম কোয়েশ্চেন রিলেটেড টু অসিলোস্কোপ। সো ফর নাও অন আইল জাস্ট গিভ ইউ ব্রিফ ওভারভিউ। এটা তো ক্লাস শেষ হলে নিজে নিজে পড়িও, বাট বিফোর দ্যাট পয়েন্ট আউট সাম মিস্টেক। এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা দুইবার রিপিট হয়েছে, ঠিক আছে? জাস্ট ডোন্ট রিড দ্যাট ওভার এন্ড ওভার अगेन, ঠিক আছে? এখন আমি শুরু করি। মেইনলি কি হয়, তোমার অসিলোস্কোপের মধ্যে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস থাকে, একটা হরিজন্টাল অ্যাক্সিস থাকে। হরিজন্টাল অ্যাক্সিসের মধ্যে তোমার কি থাকে, টাইমটা থাকে, মানে টাইম পিরিয়ড, কতটুকু টাইম যাচ্ছে, ঠিক আছে? আর তোমার যে যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা আছে, ওই ভার্টিক্যাল অ্যাক্সিসের মধ্যে তুমি লাইক ইউ ক্যান গিভ এনি অফ দ্য রিডিংস দ্যাট ইউর থিঙ্কিং। ফর এক্সাম্পল এখানের মধ্যে আমরা নিচ্ছি ভোল্টেজ রিডিং, ঠিক আছে? সো এখানের মধ্যে লেখা আছে the vertical axis on the oscilloscope screen provides a measurement of PD and the horizontal axis is a measure of time. The signal to be displayed or measured is connected to the Y input terminal of the oscilloscope. যেটা signal তুমি যেটা input করবে ওটা Y input এ থাকবে। The Y gain control amplifies the input PD to make it large enough to appear in suitable screen of the size, ঠিক আছে? ফর এক্সাম্পল তোমার যদি মনে করো এই ফুল স্ক্রিনের মধ্যে তোমার মনে করো হোল একটা ওয়েভ আসছে না, নাহলে ফুল একটা রিডিং আসছে না, ইউ ক্যান অ্যাডজাস্ট ইট কত ডিভিশনে লাগবে তোমার, অ্যান্ড দেন ইউ ক্যান জাস্ট ইজিলি মানে স্ক্রিনটা দেখতে পারবো আর কি। দ্য ওয়াই গেইন সেটিং ইন ভোল্টস পার ডিভিশন, ঠিক আছে? তোমার ভোল্টস পার ডিভিশন থাকবে, তুমি যত মানে তুমি যত এটা অ্যাম্পলিফাই করবা অত ভোল্টস পার ডিভিশন তোমার কিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল তোমার এখানের মধ্যে প্রত্যেকটা হচ্ছে মনে করো 5, ইউ ক্যান অ্যাডজাস্ট ইট টু 10 ভোল্ট পার ডিভিশন, ঠিক আছে? তার মানে কি তোমার কি যে ইয়েটা আছে গ্রাফটা, নাহলে যে ইয়েটা আছে যে তোমার ডাটাটা পুট করতে শুরু দেখবে তোমার রুম করে ইয়ে অ্যাম্পলিফাই হয়ে যাবে আর কি, ছোট করে ফেলবো আর নাহলে বড় করে ফেলবে। The Y gain sitting in the volts per division allows the size of the input to be measured. The time base controls how fast the bright spot, the single input, moves from left to right. The distance moved by the spot is directly proportional to time. This time is directly proportional, so the time measure horizontal axis becomes a time axis. The time base sitting is this time base sitting in milliseconds per division or ms per division. ঠিক আছে? মানে কি, you can either choose মানে তোমার যেরকম করে চুজ করতে, ফর এক্সাম্পল একটা ডিভিশন মানে 10 ms per division, নাহলে 20 ms per division, ঠিক আছে? বুঝছো সবাই? মানে একটা ব্রিফ ওভারভিউটা বুঝছো? ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে কয়েকটা দেখি, আমরা কয়েকটা রিডিং দেখি। ফর এক্সাম্পল এখানের মধ্যে আমার কি রিডিং কিন্তু জিরো, মানে কি কোনো ভোল্টেজই মানে ইয়া হচ্ছে না, পাস করতেছে না, রিডিং একবারে জিরো, কিন্তু কি টাইমটা যাচ্ছে, খেয়াল করছো? ওটার জন্য তোমার কি হরিজন্টাল অ্যাক্সিসে একটা লাইন দেখতেছি আমরা, খেয়াল করছো সবাই? বি নাম্বারে আসে, আমি বি নাম্বারে দেখতেছি কি হবে, হরিজন্টাল অ্যাক্সিস এখানে, মানে তোমার কি অ্যাক্সিসটা এখানে, মানে 0 0 টাইম আর কি, 0 0 এখানে, এখানে আগে জিরো ছিল তোমার ভোল্টেজেরটা। এখানে আমরা কি দেখতেছি, 2 ডিভিশন আপে আছে, মানে কি 2 ভোল্ট যদি আমরা পার ডিভিশন যদি 1 ভোল্ট করে হয় তাহলে এটা 2 ভোল্ট হবে। আর এটা কি একটা ডিসি কারেন্ট, কারণ এটা কি একবারে স্ট্রেট লাইন, একবারে স্টেবল, ঠিক আছে? আর যদি এখানে আসি, এটা আমরা দেখেই বুঝতেছি কি এটা হচ্ছে এসি কারেন্ট, ঠিক আছে? এসি কারেন্টের ওটার জন্য কি ফ্লাকচুয়েট করতেছে আর টাইমও যাচ্ছে, খেয়াল করছো সবাই? অসিলোস্কোপ থেকে আমরা রিডিং এরকম করে নিই আর কি, মানে গ্রাফটা থেকে রিডিং কেমন আমি শেখাচ্ছি, বুঝছো সবাই এখন যতদূর পড়াইছি? বুঝছি। আচ্ছা ঠিক আছে, উইল মুভ অন টু দ্য ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে, মেজারিং টাইম ইন্টারভালস অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? অসিলোস্কোপ থেকে কেমনে তুমি টাইম ইন্টারভাল অ্যান্ড ফ্রিকোয়েন্সি বের করতে পারবা? ইজিয়েস্ট ওয়ে, measuring time intervals and frequency. This can be measured if the oscilloscope has calibrated time base. তোমাকে জিনিসটা ক্যালিব্রেট করা লাগবে নিজে নিজে, ঠিক আছে? ক্যালিব্রেট টাইম বেস আছে, ফর এক্সাম্পল when the time base is set on 10 millisecond per division, তার মানে কি পার ডিভিশন কত মিলিসেকেন্ড করে, 10 মিলিসেকেন্ড। To move one division horizontally across the screen, if this is the time base setting for the waveform in B, তাহলে B তে আমার টাইম কত আসছে একটা ওয়েভের জন্য? একটা ওয়েভ কেন লাগতেছে, কারণ আমরা একটা ওয়েভ থেকে টাইম পিরিয়ড বের করে আমরা কি ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলতে পারতেছি। তাহলে এখানে আমরা দেখি কয়টা ইয়ে আছে। ফর এক্সাম্পল এটা একটা ওয়েভ কাউন্ট করতে পারতেছি না আমরা এই জিনিসটাকে, একটা ওয়েভ, দুইটা ওয়েভ, এখানে টোটাল দুইটা ওয়েভ আছে না?
everyone দুইটা হ্যাঁ what we can do is first of all আমি simplest way বলি একটা ডিভিশন দুইটা ডিভিশন তার মানে কি কয়টা ডিভিশন লাগছে আমার একটা হোল ওয়েভ ফর্মের জন্য দুইটা লাগছে রাইট so if each division is 10 millisecond তাহলে একটা ওয়েভের জন্য কত 20 মিলিসেকেন্ড বুঝছো মানে কি একটা ওয়েভ টাইম পিরিয়ড কত একটা ওয়েভে 20 মিলিসেকেন্ড বুঝছো নাকি বুঝো নাই বুঝছি আর নাহলে আরেকটা ওয়ে করতে পারবে এখানে ফর এক্সাম্পল আমরা দেখতেছি টোটাল কয়টা ডিভিশন কি হয়েছে একটা দুইটা তিনটা চারটা ডিভিশন তাহলে কত 40 ms 40 মিলিসেকেন্ড ঠিক আছে 40 মিলিসেকেন্ড কয়টা ওয়েভের জন্য দুইটা ওয়েভের জন্য তাহলে একটা ওয়েভের জন্য কত হবে 20 ms বুঝছো সবাই ইউ ক্যান ইউজ বোথ ঠিক আছে বোথ তোমার ডিফারেন্ট সিনারিওতে ইউজ করা লাগবে এদের তুমি বড় একটা এদের তুমি কি মনে করো অনেকগুলি ওয়েভ দেখতেছো ফর এক্সাম্পল তুমি একটা মানে দেখতেছো না মানে পারফেক্টলি ডিভিশনের উপর বসতেছে ঠিক আছে দেন ইউ ক্যান টেক কি মানে তিনটা হোল ওয়েভের জন্য তোমার এত সেকেন্ড লাগছে একটা ওয়েভের জন্য কত লাগবে এটা বের করে ফেলতে পারবা আর যেহেতু আমাদের টাইম পিরিয়ড বের হয়ে গেছে টাইম পিরিয়ড কত আসছে আমার 20 ms 20 মিলিসেকেন্ড ঠিক আছে আর যেহেতু wait, 20 ms লাগছে ঠিক আছে তাহলে আমরা ফ্রিকোয়েন্সি কি জানি আমরা 1/t না এভরিওয়ান ঠিক আছে 1/t ঠিক আছে যেহেতু আমার 20 ms লাগছে 20 ms এটা কি এসআই ইউনিট ফর্মে নাই তাহলে কি হবে 20 × 10⁻³ ঠিক আছে তাহলে f কত হবে 1/20 × 10⁻³ কত আসছে স্যার আনসার কত 50 না তার মানে কি ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সাপ্লাই টু ওয়াই ইনপুট ইজ 50 হার্টজ বুঝছো সবাই হ্যাঁ ক্লিয়ার তো অসিলোস্কোপ নিয়ে তোমাদেরকে অনেকগুলি কোশ্চেন পেপার কার্ভ বল দিবে আর কি ঠিক আছে ইউ নিড টু লাইক বি ক্লিয়ার উইথ দ্য কনসেপ্ট অফ অসিলোস্কোপ এখন আমরা মুভ অন করি টু দ্য প্রবলেমস গ্রাফের মধ্যে কি কারো ঝামেলা হয়েছিল গ্রাফের মধ্যে তোমাদের কি এখনো ঝামেলা হচ্ছে লাইক কেমনে তোমার ইয়ে করা লাগে না বাট এই ক্রাশটা করার সময় মানে ভুল হচ্ছিল খালি ভুল হচ্ছিল কিরকম ভুল হচ্ছিল গ্রেডিয়েন্ট ভুল আসছিল আমারটা হ্যাঁ। রেডিয়ান ভুল আসতেছিল গ্রেডিয়েন্ট ভুল আসছিল মানে গ্রাফে মনে হয় সমস্যা ছিল আচ্ছা আর সবারই কি সেম অবস্থা হ্যাঁ আমার গ্রেডিয়েন্ট ভুল আসতেছিল গ্রেডিয়েন্ট ভুল আসছিল রাইট আমি সেকেন্ড টাইম আঁকার পরে তারপরে কি গ্রেডিয়েন্টটা আবার মিলছে ঠিক আছে কার ভুল আসছিল আমার রেডিয়েন্টে can you আচ্ছা নাইফান না হ্যাঁ where did you solve it you solve it on paper or কোথায় পেপার পেপারে ঠিক আছে পেপারে করলে ভুল আসে কত ক্যান ইউ শো মি ইউর গ্রাফটা দেখালে আমি বুঝতে পারতাম ভুল কোথায় হয়েছে আর নাহলে গ্রাফ শুরু করার আগে ক্যান ইউ জাস্ট এভরিওয়ান টেল মি দ্য রিডিং এট ফার্স্ট আচ্ছা আবার করি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাকে রিডিং গুলি বলো তো এটা হচ্ছে দাঁড়া আমি লেট মি সি দ্য কোয়েশ্চেন log a form and those right রিডিং গুলি বলতে পারবো সবাই log 8টা everyone কেউ বলতে পারবে রিডিং গুলি আমাকে কষ্ট করে আচ্ছা ঠিক আছে আমি ক্যালকুলেট করতেছি আমি বলতেছি আচ্ছা ঠিক আছে বলো 0.30 0.30 তারপরে 0.60 0.60 তারপরে
0.95, তারপরে 1.08, তারপরে 1.20, 1.38. আর এই সাইডে ওটা আমি 10 to the power minus 2 নিচ্ছি। 10 টু দি পাওয়ার মাইনাস, তাও যাও না বলো। আচ্ছা দাঁড়া আমি এটা ইয়েতে করি, 10 টু দি পাওয়ার মাইনাস 3 তাও ভুল আসতেছিল তোমার। আচ্ছা তোমাদের গ্রাফগুলো আমাকে করছো, যাতে ভুল হচ্ছে ওদের ছবিগুলো। আমার স্কেলিংটা না বেশি বড় হয়ে গেছিল, লাইক গ্রাফ পেপারের উপরে, লাইক আর পারতেছিলাম না, লাস্টের পয়েন্টে দিতে পারিনি। অনেকজনে বলতেছে স্কেলিং নিয়ে ঝামেলা হয়েছে না। আচ্ছা আমি স্কেলিংটা দেখানি আসছে, লেট মি আর এটা কনফার্ম করে ফেলি। আরেকটা বলবো বুঝি নেই। লগ আরের ভ্যালুগুলো। হ্যাঁ ভ্যালুগুলো বলো কষ্ট। 0.28 নেক্সট রেটটা, 0.28, 0.39, 39, 0.43, 0.48, 0.53. 0.53। আচ্ছা যে 10 টু দি পাওয়ার মাইনাস 2 তে নিছিল ওগুলো আমি লিখে রাখতেছি 19, 28, 19, 28, 39, 43, 48, 53। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লেট মি শো ইউ হাউ দে টেক দ্য রিডিং। ফার্স্ট অফ অল আমি x log r against log a না, log r against log a। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে শুরু করি। ঠিক আছে, log এটা শুরু করি। তাহলে এখানে কয়টা রিডিং আছে? 0.30 থেকে 1.38। ঠিক আছে, 1.38 পর্যন্ত আছে। তাহলে 1.38 পর্যন্ত আমার কয়টা ব্লক আছে? আমার 1 2 3 4 5 6 7 8। 1.38 কে আমি আই উইল ট্রাই টু ডিভাইড ইট বাই 8। 8 দিয়ে কত আসছে আমার? 8 দিয়ে আসছে আমার 0.1725। ঠিক আছে, 0.1725, উইচ ইজ, তার মানে কি আমি কি নিতে পারতেছি 0.200 করে, 0.20 করে আমি ট্রাই করি তো। আর ওইটা অকওয়ার্ড স্কেলও হচ্ছে না এরকম বেশি। তাহলে 0.20, 0.4, 0.6, 0.8, 1, 1.2, আর এদিকে আসছে কত 1.4, আর এদিকে আসছে কত 1.6। ঠিক আছে, তাহলে আই গেস এখানের মধ্যে পুরোটা ফিট করবে। হ্যাঁ এখানের মধ্যে পুরোটাই ফিট করবে। সবাই এগ্রি করতেছো? লাইক এটা আমার বেশি এক, আমার লেভেলটা ভালো হয়েছে। ঠিক আছে, মানে ফিট করার মতন হয়েছে। এবার আমি এখানে আসি, এখানে কোথা থেকে শুরু করছে তোমার 53, 0.53 পর্যন্ত। তাহলে 0.53 আমার এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 পর্যন্ত আছে। তাহলে 0.53 ডিভাইডেড বাই কত? 12। কত আছে স্যার? 0.53 ডিভাইড বাই 12, 0.044 করে আসতেছে। তাহলে যেহেতু 0.04 নিতে পারবো না আমি, কারণ অকওয়ার্ড স্কেল হয়ে যাচ্ছে, আই উইল ট্রাই টু টেক 0.05। 0.05, 0.05 করে নিলে কি হচ্ছে আমার গ্রাফটা ভালোই আসতেছে। ঠিক আছে, লেটস ট্রাই ইট।
ঠিক আছে, আমার অ্যাক্সিসটা ঠিকমতো লেবেল হয়েছে, আই ডিডন্ট লেবেল ইট, বাট তোমরা করতে পারবা। আমি এমনি তোমার কি মার্কিং গুলো ঠিক হয়েছে, এভরিওয়ান খেয়াল করছো? কার জানি গ্রাফ ফিট হচ্ছিল না, আমার রেসিয়ান না? রেসিও, ক্যান ইউ চেক ইউর গ্রাফ এন্ড টেল মি লাইক তোমার গ্রাফের মধ্যে ভার্টিক্যালি 12টা ব্লক আছে নাকি নাই? কয়টা ব্লক আছে? আই অ্যাজিউম 10টা আছে, কারণ বাংলাদেশে যে গ্রাফগুলি বিক্রি করে, the thing I noticed was this, they have only 10 blocks মানে vertically. Can you check it, how many blocks are there? আমার চোখ ধরতেছে এটা। 14টা আছে, 14টা ই আছে ভার্টিক্যালি আছে ব্লক। না না, I'm not able to count. এই বড় বড় ব্লক কয়টা আছে ভার্টিক্যালি তোমার? আমার এখানে ফর এক্সাম্পল 12টা আছে, 12টা তো আমার ইজিলি ফিট করছে। বাট বাংলাদেশের গ্রাফ পেপারে যেগুলো হয় মানে যে নর্মাল দোকানে পাওয়া যায়, গ্রাফ পেপারে ঝামেলা হচ্ছে ওখানের মধ্যে ভার্টিক্যালি 10টাই থাকে, ভার্টিক্যালি শুধু 10টা ব্লকই থাকে। তোর জন্য আমিও তোমার যখন মক দিতাম তখন আমারও মানে ঝামেলা হইতো গ্রাফগুলি মানে কি কভার করার জন্য। সো দ্য অল্টারনেটিভ আই ফাউন্ড ওয়াজ প্রিন্টিং অফ দ্য পেপার যখন প্রিন্টার মকের জন্য আমি যখন বসতাম প্রিন্ট করে রাখতাম, আর নাহলে আই উড সলভ অন মাই আইপ্যাড। বাট মোস্টলি প্রিন্ট আউটের পেপারের মধ্যে ওখানে সলভ করতাম, কারণ যে কোশ্চেন পেপারের যে প্রিন্ট আউটগুলিতে ওখানের মধ্যে তোমার কি ইজিলি করতে পারবা। অ্যান্ড দ্য আদার থিং ইউ ক্যান ডু ইজ জাস্ট লাইক গ্রাফের যে ইয়েগুলি আছে, ওয়াজ দ্যাট কল লাইক পিডিএফ আছে গ্রাফের কতগুলি, লাইক হিউজ গ্রাফের ওই পিডিএফ গুলি প্রিন্ট আউট করে ফেললে, প্রিন্ট আউট করে 4-5টা কপি করে ফেললে, দেন ইউ উইল ফেস এনি প্রবলেম। জাস্ট আমাকে অ্যাসিওর করে যে কি তোমার গ্রাফের মধ্যে কি ভার্টিক্যালি কি 12টা ব্লক আছে নাকি নাই, বিকজ দ্যাট মাইট 10টা আছে। 10টা আছে, ইয়া ঠিক আছে 10টা আছে, ওর জন্য তোমার গ্রাফ ফিট করতেছিল না। ঠিক আছে মাসুদা, তোমার কি আনসার সেকেন্ড রাইট আসছে, রাইট গ্রেডিয়েন্ট? হ্যাঁ, সেকেন্ডটাই ঠিক আসছে। তো ডিড ইউ ফাইন্ড হোয়াট ওয়ার দ্য মিস্টেকস? আমি হচ্ছে কি 0.10 থেকে ক্যালকুলেট স্টার্ট করছি দেখে Graph আই থিঙ্ক 10 থেকে স্টার্ট করলে, 10 থেকে স্টার্ট করতে আমার তোমার তাহলে তোমার গ্রাফ মনে অনেক কি আসছিল, ছোট আসছিল, রাইট? মানে ফুল হ্যাঁ ফুল হ্যাঁ হ্যাঁ yeah, that will be an huge issue. এটার জন্য তুমি লিটারালি গ্রাফে 6 মার্কস হারাই ফেলতে পারবা, 2-3 মার্কস হারাবে এটার জন্য। তো মেক শিওর স্কেলিং এর মধ্যে অনেক টাইম লাগে তোমার, টু বি অনেস্ট। গ্রাফের ইউনিট 6 এর মধ্যে মোস্টলি টাইম যায় তোমার স্কেলিং এর মধ্যে। সো মেক শিওর তুমি আমি যে মেথডটা দেখাইছি লাইক ডিভাইডিং ইট বাই 12, তারপরে যে হাইয়েস্ট ভ্যালুটা সেটা ডিভাইডিং ইট বাই 12 or 1.38 ওটা ডিভাইড করে দেখি, তারপর যদি ফিট করতে চাই দেন আই উইল জাস্ট ডু ইট। ঠিক আছে, if you solve more graphs like আরো যখন পেপার সলভ করবা তখন দেখবে গ্রাফের জিনিসটা তোমার কনসেপ্টটা ফুলি মাথায় ঢুকে গেছে when you face multiple problems. So I guess গ্রাফের প্রবলেমটা শেষ হইছে, গ্রাফের ইস্যুটা। ডিসাইড করার মেথডটা আরেকবার শো করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। ফর এক্সাম্পল আমার এখানের মধ্যে এক্স অ্যাক্সিস এর মধ্যে আমার হাইয়েস্ট ভ্যালু ছিল কত, 1.38। ঠিক আছে 1.38। এখন আমার 1.38 কে এই 8টা ব্লকের মধ্যে 1 2 3 4 5 6 7 8 8টা ব্লকের মধ্যে ফিট করা লাগবে যদি আমার গ্রাফটা একবার সুন্দর হতে হয়, মানে কি ফুলি পেজটা কভার করে। তাহলে হোয়াট আই উইল ডু ইজ 8টা যেহেতু ব্লক, আই উইল ডিভাইড 1.38 which is the highest value, 1.38 divided by 8। 8 করলে কত আসছে? 1.38 divided by 8, 0.1725। ঠিক আছে, আমি তো 0.17 নিতে পার ব্লক, আমি 0.17 নিতে পারবো না। সো আই উইল রাউন্ড আপ টু 0.20। যদি 0.20 ফার্স্ট অফ অল হচ্ছে আমার অকওয়ার্ড স্কেল হচ্ছে না, এটা 0.20 করে বাড়বে। অ্যান্ড দেখে আমি গ্রাফটা ফিট করতেছে না 0.20, 0.4, 0.6 ফিট করতেছে কমপ্লিটলি। অ্যান্ড আমার কি ইনিশিয়াল পয়েন্টেরগুলির সাথে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 0.3-তে, তার মানে কি আমার গ্রাফটা কি ফুলি কভার করবে। প্রথম পয়েন্ট যেহেতু 0.30-তে, যদি প্রথম পয়েন্ট শুরু হইতো 0.50-তে তাহলে আমি কিন্তু আটকে যেতাম।
কারণ গ্রাফটা মানে কি স্টার্ট হতো কোথা থেকে 0.50 হলে এখান থেকে স্টার্ট হতো, উইচ উইল মানে কি আমার হিউজ একটা পোর্শন নিয়ে গেছে। সো ওটার সময় আমি কি এরকম করে আমার খেয়াল করে করে করা লাগবে জিনিসটা, বুঝছো? সেম আই উইল ডু ফর দ্য কি ওয়াই অ্যাক্সিস এর জন্য আমার হাইয়েস্ট ভ্যালু কত 0.53, সো ট্রাই ডিভাইড বাই 0.53 ডিভাইডেড বাই 12 কত আসছে 0.044 এরকম আসছে। I rounded it up to কত 0.05, তাহলে 0.05 করার পরে কি আমার গ্রাফটা মানে কি আমার স্কেলটা ফিট করছে, বুঝছো সবাই? বুঝছি। মেথডটা নিয়ে ক্লিয়ার হয়েছে? সো এটা মানে সব গ্রাফে তো অ্যাপ্লিকেবল হবে, রাইট? ম্যাক্সিমাম টাইম অ্যাপ্লিকেবল হবে, দেয়ার উইল বি সাম ইস্যু। যে ইস্যুটা আমি মেইনলি বলছিলাম যে কি ফর এক্সাম্পল এখানে আমার গ্রাফ 0.20 থেকে আমি 0.20 করে নিছিলাম, তো এখন আমার এখানে শুরু হয়েছে কি 0.20 থেকে না 20 করে করে বাড়তেছে, আমার শুরু হয়েছে 0.30 তাহলে কি মানে কি কাছাকাছি আছে, স্টার্টিং পয়েন্টের সাথে হালকা হালকা কাছাকাছি আছে। কিন্তু যদি এটা স্টার্ট করতে ফর এক্সাম্পল 0.60 থেকে তখন আমার ঝামেলা একটা হয়ে যেত। তখন কি দেখতাম আমি আমার গ্রাফ ফুলি ফিট করতো না। 0.60 থেকে স্টার্ট হলে গ্রাফটা এরকমই হইতো, ঠিক আছে? তাহলে কি আমি একটা কি ফুল 50% কভারও করিনি আমি। তখন আমার কি করা লাগতো, এই জিনিসটাকে বাদ দিয়ে আই উড স্টার্ট ফ্রম 0.6 থেকে এই জিনিসটা ফিল আপ করা ট্রাই করতাম। জিনিসটা বুঝছো? এই জিনিসটা ফিল আপ করতে ফর এক্সাম্পল আমি বুঝছি। 1 ইউনিট করে করে বাড়াইতাম, মানে অ্যাডাপ্ট করতাম আর কি স্কেলটা, বুঝছো? বুঝছি। ঠিক আছে, তাহলে গ্রাফের ইস্যুটা কি সবার ক্লিয়ার আউট হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, then I'll move on to the uncertainty question. Uncertainty question I guess সবার কি পুরোটাতে কি ঝামেলা নাকি তোমার লাস্টের দুইটা কোশ্চেনে আনসার্টেনিটি পার্টটাতে? আমার লাস্ট এগুলো সবারই কি সেম? সেই সেম। এই কোশ্চেন যেটা আছে এই জিনিসটা লিটারালি আমি এখন মাত্রই মানে কি ইয়েতে পড়েছিলাম তোমার এই পার্টটাতে পড়েছিলাম এক্সপেরিমেন্টাল টেকনিক্স এর মধ্যে এই ইস্যুটা আর কি পার্সেন্টেজ আনসার্টেনিটি কেমনে কমাতে হবে, এটাও সেম। ঠিক আছে, তাহলে আমাকে এইটা ইজি ছিল। ক্যান ইউ মিন ভ্যালুটা বলতে পারবো আমাকে টি এর? টি এর মিন আর আনসার এটা বলতে আনসার, সো আই ক্যান মুভ অন এন্ড ওগুলো সলভ করে ফেলতে পারি। 2.10 mean 2.10 and আনসার্টেনিটি কত? অ্যাবসলিউট আনসার্টেনিটি 0.05 0.05। এটা পারছো তোমরা সি নাম্বারটা? সি নাম্বারটা স্ট্রেট ফরওয়ার্ড, ভ্যালুটা বলো আমাকে, তাহলে তোমার ক্যালকুলেশন করতে বলছে।25.1 25.1 এটা পারছো নাকি পারো নাই? 4 1 আর 2 পারছি। পারছো, ঠিক আছে। আমাকে ভ্যালুটা আনসারটা বলতে পারবা কত আসছিল? এখানে তো শো করছে তোমাদের কত আসছিল? আমার আসছিল 0.205। 205 205 ঠিক আছে তো। Wait, 0.205 আচ্ছা ঠিক আছে। টু জিরো ফাইভ ঠিক আছে। আর নাহলে এটাকে 2SF এ লিখলে 0.21 ধরতেছি আমরা, ঠিক আছে। 0.205 we'll just take 0.21
ঠিক আছে, এই কোশ্চেনটাতে ঝামেলা না, ডি নাম্বারটাতে। এখান থেকে তাহলে সি এর পাওয়ার, সি এর আনসারটি হচ্ছে 0.205 0.205। ঠিক আছে, আর কিছু ভ্যালু লাগতেছে না। আর সি এর রিডিং কত? সি এর রিডিং হচ্ছে 25.1। এখন ঠিক আছে, দেখি আমাদের কি জিজ্ঞাসা করছে। দ্য ভলিউম ভি ইন ম্যাটেরিয়াল ইজ ইকুয়েশন দিতেছে। এই কোশ্চেনটা একটু দেখে মাথা মানে ফুল কম দেখেই লাগতেছে, এটা অতিরিক্ত কমপ্লিকেটেড, বাট স্টেপ বাই স্টেপ করলে এন্ড ইফ ইউ জাস্ট মানে কি ডাইসেক্ট করতে পারো তাহলে ইজি হয়ে যাবে। where L is the length of Vi, the internal volume of the container is এত, determine the value of V. V এর ভ্যালুটা তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবা, রাইট? V এর ভ্যালুটা শুধু ভ্যালুগুলো বসে দিলে হয়ে যাচ্ছে। কি আমাকে V এর ভ্যালুটা বলতে পারবা? V এর ভ্যালু কত আসছে? 187.7. রাউন্ড ইট আপ, কারণ এখানে ম্যাক্সিমাম জিনিসই দেখতেছি আমি 3 সিগনিফিকেন্ট ফিগার আছে। V এর 188 188 সিএম কিউ। ঠিক আছে, এবার আসছে আমরা আনসারটি কোশ্চেন নিয়ে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ ভি ইন সিএম কিউব অ্যান্ড ইটস আনসারটি, শুধু অ্যাবসলিউট আনসারটি বের করতে বলছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা ঠিক আছে এই পার্টটা মাইনাসের পার্টটা যেটা আছে ওটা আমরা আনসারটিগুলো অ্যাড আপ করতে পারবো। মাইনাস আর প্লাস থাকলে আমি কি বলছিলাম, আনসারটি আমরা কি করতে পারবো, অ্যাবসলিউট আনসারটি অ্যাড আপ করতে পারবো, বাট পার্সেন্টেজ আনসারটি অ্যাড আপ করতে পারবো না। তাহলে আমরা কি দেখতে পারি, এই পার্টটা দেখি আমরা, এই পার্টটার মধ্যে সি স্কোয়ার আছে, এল আছে আর 4 পাই আছে। তাহলে এই পার্টটার আমরা টোটাল পার্সেন্টেজ আনসারটি বের করতে পারতেছি না? এই পার্টটার পার্সেন্টেজ আনসারটি বের করতে পারতেছি না এভরিওয়ান? হ্যাঁ এই জিনিসটা পার্সেন্টেজ আনসারটি বের করে তারপরে জিনিসটাকে আমরা কি রিভার্স করে কি বের করব, আনসারটি বের করব। আনসারটি বের করে এটারও অ্যাবসলিউট আনসারটি বের হয়ে গেছে আমার, এটারও অ্যাবসলিউট আনসারটি বের হয়ে গেছে আমার। তার মানে কি আমি দোনোটাই ইজিলি অ্যাড আপ করে কি আমার আনসার চলে আসতেছে। কনসেপ্টটা বুঝছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবাই বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে উইল স্টার্ট অন। ফার্স্ট অফ অল সি এর পার্সেন্টেজ আনসারটি কত? সি এর পার্সেন্টেজ আনসারটি কত? 0.205 ডিভাইডেড বাই কত? 0.205 ডিভাইড বাই হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ আমার কারেন্ট চলে গেছে তো শিফট করা লাগছিল ডাটাতে। ঠিক আছে, পার্সেন্টেজ আনসারটি অফ সি কত? 0.205 ডিভাইড বাই কত? 25। কত আসছে? জিরো পয়েন্ট 82 0.82। ঠিক আছে, এখন আমার এল এরও পার্সেন্টেজ আনসারটি বের করতে হবে। এল এর পার্সেন্টেজ আনসারটি কত? কত? 0.25 0.25। আচ্ছা ঠিক আছে,
তাহলে এবার আমরা বের করি পার্সেন্টেজ আনসার্টেনিটি ইন কত, এই জিনিসটার মধ্যে আমার পার্সেন্টেজ আনসার্টেনিটি কত, সি স্কোয়ার এল বাই 4 পাই। ফার্স্ট অফ অল আমরা কি জানি, এই কনস্ট্যান্ট গুলি কি আমার পার্সেন্টেজ আনসার্টেনিটিকে এফেক্ট করবে নাকি করবে না? 4 পাইটা করবে না। করবে না। ভেরি গুড, ইউ সাউন্ড টু বি মানে একবারে ডাউটফুলি আনসারটা বলছে, অ্যাজ ইফ ইউ নট শিওর, বি মোর কনফিডেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এখানে আমি কি দেখতেছি, সি স্কোয়ার আছে আর এল আছে। ঠিক আছে, আমি কি জানি স্কোয়ার থাকলে পার্সেন্টেজ আনসারটি কি হয়ে যাবে, মাল্টিপ্লাইড হয়ে যাবে না, যে পাওয়ারটা সুইটে দিয়ে। এক্স্যাক্টলি আমি ওইটাই করব। তাহলে 1 পয়েন্ট কত, সরি 0.82 0.82 ইন্টু 2। আর যেহেতু এটা কি মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, এটা কি ফর্মে আছে, মাল্টিপ্লিকেশন ফর্ম, উই ক্যান ইজিলি অ্যাড আপ ওইটারও পার্সেন্টেজ আনসার্টেনিটি 0.25। তাহলে টোটাল কত আসছে আমার, এভরিওয়ান? 1.89। 1.89, 1.89। ঠিক আছে, ওয়েট একটু ওয়েট, 0.205 divided by 25.1। ঠিক আছে 1.89। এখন ঠিক আছে, এখন আমি মুভ অন করি। এটার যেহেতু আমার পার্সেন্টেজ আনসার্টেনিটি ইকুয়ালস টু কি, ইউ ডিভাইডেড বাই কি, মেজার্ড ভ্যালু না, এরকম না? তাহলে ইউ ইউ সমান কি হবে, আনসার্টেনিটি সমান কি হবে, যেহেতু আমাদের আনসার্টেনিটি বের করা লাগবে, পার্সেন্টেজ ইউ ইনটু মেজার্ড ভ্যালু। ঠিক আছে, আমার কাছে কি পার্সেন্টেজ ইউটা আছে, এবার আমার মেজার্ড ভ্যালুটা লাগবে। এবার আমি মেজার্ড ভ্যালুটা আমি কেমনে ফাইন্ড আউট করতে পারবো, সিম্পলি যদি আমি কি এই জিনিসটা শুধু ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেলি, এই জিনিসটার এই জিনিসটার ভ্যালু ফাইন্ড আউট করতে পারলে কি আমি রিভার্স করে কি আনসার্টেনিটি বের করে ফেলতে পারবো। তাহলে এই জিনিসটার ইয়ে কি, আমার ভ্যালুটা কি, লেটস ফাইন্ড ইট আউট। ওয়েট, রিসাইজ, সি স্কোয়ার, সি সি এর ভ্যালুটা কত ছিল না আমার, 25.1, 25.1 স্কোয়ার ইন্টু এল এর ভ্যালুটা কত আমার, 19.90 ডিভাইডেড বাই 4 পাই। জিনিসটা বুঝছো? বুঝছি। বুঝছো সবাই? হ্যাঁ। তাহলে এটার ভ্যালু কি আসছে আমার, ভ্যালু কি আসছে আমার,
998 পিএসকে বলবো বুঝি নাই 998 9 মাল্টিপ্লাই করছো 1.89% এর সাথে 1.89% এর সাথে মাল্টিপ্লাই করো নাই না ওয়েট করে ফেলো না .86 18.9 18.9 সেন্টিমিটার কিউব এবার ধরো খেয়াল করি তো আমি এই দেখো এখানের মধ্যে যদি খেয়াল করো ওরা তোমার কি আনসার্টেনিটি গুলি কিসে দিছে আনসার্টেনিটি গুলি দিছে ওরা কিসের উপরে এইদার 1SF আর 1DP তে ঠিক আছে আমার এখানের মধ্যে 3SF এর মধ্যে আছে আই সিম্পলি কান্ট টেক 1SF তার মানে কি আমার ডেসিমালটা রিমুভ করে দেওয়া আমার বেস্ট অপশন 19 cm কিউব ঠিক আছে কারণ এখানে যদি আমি দেখি এখানের মধ্যে 1SF নিছে বাট নো ডেসিমাল পয়েন্ট এখানের মধ্যে দেখতেছি 1 সিগনিফিকেন্ট নিছে বাট 2DP ইটস বেস্ট দ্যাট আই টেক নো কি কোনো ধরনের আমি কি নিই না এই টু সিগনিফিকেন্ট ফিগারের আনসারটা লিখে দিই ঠিক আছে এখন দেখি আমি আমার এটার ভ্যালু চলে আসছে ইউ ইন সি স্কোয়ার এল বাই 4 পাই এখন আমার কি এখন আমার যেহেতু এটার আনসার্টেনিটি আছে এটার আনসার্টেনিটি কত বলছো ওরা ভি আই এর 5 cm কিউব আর যে কোনো মাঝখানে যেহেতু মাঝখানে একটা মাইনাস আছে আমরা কি জানি অ্যাবসোলুট আনসার্টেনিটির সময় আমরা কি করতে পারবো যদি প্লাস মাইনাস থাকে তাহলে আমরা উই ক্যান সিম্পলি অ্যাড আপ দ্য কি অ্যাবসোলুট আনসার্টেনিটিস তাহলে আমার অ্যাড আপ করলে কত হবে তাহলে ইউ ইন ভি ইকুয়ালস টু 19 প্লাস কত এখানে কত আছে 5 cm কিউব 5 কত আছে 24 cm কিউব সবাই বুঝছো কনস্ট্যান্টটা এফেক্ট করবে না কোন কনস্ট্যান্ট 4 পাই 4 পাই না 4 পাই এফেক্ট করবে আমি আনসার্টেনিটি ভিডিওগুলো যদি তুমি দেখো আনসার্টেনিটির সময় বলছিলাম এটা তো আমি এটা আমার কনস্ট্যান্ট দেখা লাগতেছে না কনস্ট্যান্ট এটা দেখা লাগতেছে না আনসার্টেনিটি এফেক্ট করতে কারণ কি আমি অ্যাবসোলুট আনসার্টেনিটি বের করার সময় কি আমি কনস্ট্যান্টের ইয়েটা বের করে দিছি মানে কনস্ট্যান্ট আমার তখন লাগবে না তখন আমি রিভার্স করে কি আমি আনসার্টেনিটি পেয়ে গেছি আনসার্টেনিটি পেয়ে গেছি তাহলে আমি সিম্পলি কি অ্যাবসোলুট আনসার্টেনিটি কি আমরা ইজিলি অ্যাড আপ করে ফেলতে পারতেছি 19 যেটা পাইছি ওটা আমরা কি এ ফুল জিনিসটার পাইছি এ ফুল জিনিসটার আনসার্টেনিটি বের করছি আমরা বুঝছো জিনিসটা এখন তখন কনস্ট্যান্ট আমার দেখা লাগবে না এত কমপ্লিকেটেড ওয়েতে জিনিসটা দেখলে মানে বুঝতে ঝামেলা হবে অনেক সিম্পলি জাস্ট থিঙ্ক ইট মানে যখন কোশ্চেন করবা তখন দেখবা এই সিম্পল জিনিসটা দেখবা সিম্পলি তুমি দেখবা যেহেতু 4 পাই আছে আমার একটা আইডিয়া আছে কি 4 পাই মানে কনস্ট্যান্ট থাকলে আমার অ্যাবসোলুট আনসার্টেনিটি উপর এফেক্ট করে না ঠিক আছে তাহলে সিম্পলি হোয়াট আই ক্যান ডু ইজ কি এটাকে পার্সেন্টেজ আনসার্টেনিটি নিয়ে যাই আমি তখন আমার কনস্ট্যান্ট এমনিটা এফেক্ট করবে না তারপর এটাকে আমি কি আবার আনসার্টেনিটি নিয়ে গেলে আমি এই দুটো ইজিলি অ্যাডাপ্ট করে ফেলতে পারবো জিনিসটা বুঝছো এভরিওয়ান বুঝছো নাকি আবার বুঝাবো কি আনসার দাও সবাই বুঝছো নাকি বুঝো নাই মোটামুটি বুঝছি বুঝিনি কি বলছো মোটামুটি বুঝছি কোন পার্টটা বুঝো না আমাকে বলো আবার একটু কষ্ট করে না মানে বুঝছি but মানে নিজে করতে হবে মাথায় ঢোকার হ্যাঁ ওইটা জন্য আর কি ইজিলি তুমি যদি দেখো লাইক পেপার সলভ আনসার্টেনিটি প্রবলেম সলভ করতে করতে তুমি সিম্পলি জানো এই 4 পাইটা আমার অনেক ঝামেলা করবে ঠিক আছে 4 পাইটা আমার ঝামেলা করবে কিন্তু আমি কি জানি যদি আমি এই পার্টটাকে আলহামদুলিল্লাহ যদি আমি শুধু এই পার্টটাকে কনসিডার করি আর মাইনাসের পার একটা এই পার্টটা একটা আমি জানি এখানে মাইনাস আছে মাঝখানে যদি মাইনাস আছে মাঝখানে তাহলে আমি কি জানি এই দুইটাকে আমার কি অবভিয়াসলি অ্যাবসোলুট কি
অবভিয়াসলি আমার কিছু কনভার্ট করা লাগবে, অ্যাবসলিউট আনসার, এটাকে অ্যাবসলিউট আনসারনিটি কনভার্ট করে এটাকে অ্যাবসলিউট আনসারনিটি কনভার্ট করে আমি দুটোটা অ্যাড আপ করতে পারতেছি। কিন্তু আমার এই জিনিসটা কি তুমি এমনি নর্মালি অ্যাবসলিউট আনসারনিটি তুমি বের করতে পারবে এটা? কারণ এখানে কি পাওয়ার আছে, মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, বের করা যাবে না জিনিসটা, অ্যাবসলিউট আনসারনিটি দিয়ে বের করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে মাস্ট কি করতে হবে, এই জিনিসগুলো ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ আনসারনিটি বের করে উই ক্যান ইজিলি অ্যাড দেম আপ। পার্সেন্টেজ আনসারনিটি বের করার পরে কি আমি এই ফুল জিনিসটা কি পেয়ে যাচ্ছি, পার্সেন্টেজ আনসারনিটি বের করে ফেলতে পারতেছি, তারপরে রিভার্স করে আনসারনিটি বের করে তারপরে দুটোটাকে অ্যাড আপ করতে পারতেছি। এখন বুঝতেছো জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে। কারো কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আই গেস এই পার্টটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আই এম সেইং ইট अगेन, কারো কোনো প্রবলেম থাকলে ইউ ক্যান আস্ক ইট अगेन, আমি আবার বলে দিচ্ছি, আবারও এক্সপ্লেন করে দেবো, সমস্যা নাই। আই অ্যাজিউম কারো, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এবার আসছি এখানের মধ্যে, দ্য টেবল শোস the densities of some common materials used to manufacture this type of container. Only borosilicate is safe to heat directly under Bunsen burner. এই জিনিসটা শুধু কি সেফ টু হিট আন্ডার বানসেন বার্নার। দ্য মাস অফ দ্য কন্টেনার মেজার্ড, এই যে আমরা কন্টেনারের মাস মেজার করছি, ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল এখানে ভলিউম দিয়ে রাখছে, কন্টেনারে ছিল এটা 463 প্লাস মাইনাস 1 গ্রাম, ঠিক আছে। ডিডিউস whether the container is safe to heat directly with a Bunsen burner, ঠিক আছে। এখানে আমার কি অ্যাসেস দ্য ভ্যালিডিটি কোশ্চেন আসতেছে, এখানে আমার কি কিসের ভ্যালু দিচ্ছে, এগুলা ডেনসিটির ভ্যালু, রাইট? ডেনসিটি ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। আর এখানে আমার কি ভলিউম ছিল, ভলিউম আমি বের করে ফেলছি, তাহলে ডেনসিটি ইকুয়ালস টু কি, মাস বাই ভলিউম। কারো কি কোশ্চেন আসছে যে মানে কি আমি সিম্পলি এই জিনিসটার পার্সেন্টেজ আনসারটি বের করে আমি এখানের মধ্যে মানে কি আপার বান লোয়ার বান বের করে ফেলতে পারতাম? কারো কি এরকম থর আসছিল? আই গেস আসে না। ফার্স্ট অফ অল ডেনসিটি বের করা লাগবে, এই কোশ্চেনটা আমি কেমন ইনকাউন্টার করব, আমাকে ডেনসিটি বের করা লাগবে, ঠিক আছে। ডেনসিটি বের করার পরে কি এখানে আমাকে এটারও আনসারটি দেওয়া আছে, এটারও আনসারটি দেওয়া আছে, তাহলে কি এই যেহেতু দুইটা ডিভিশন ফর্মে আছে, তার মানে কি আমি মাসের যদি পার্সেন্টেজ আনসারটি বের করি, এটার পার্সেন্টেজ আনসারটি বের করি, দুটোটা অ্যাড আপ করে ফেলে, তাহলে কি আমার ডেনসিটি পার্সেন্টেজ আনসারটি বের হয়ে যাবে গা। ডেনসিটি পার্সেন্টেজ বের হয়ে গেলে তারপর আমি কি যেহেতু অ্যাসেস দ্য ভ্যালিডিটি পড়ছে আমি পার্সেন্টেজ ডিফারেন্স করব, আর না হলে কি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডটা বের করব। আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডটা বের করার পরে দেখবো আমি এটা এই রেঞ্জের মধ্যে পড়তেছে নাকি, যদি এই রেঞ্জের ভিতর পড়ে তার মানে কি আমার কি এই জিনিসটা সেফ টু ইউজ, মানে কি সেফ টু হিট উইথ বানসেন বার্নার, আর যদি না পড়ে তাহলে কি নট সেফ টু হিট আন্ডার বানসেন বার্নার। বুঝছো কেমনে অ্যাসেস করবো কোশ্চেনটা? বুঝছি। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। বুঝছো, ঠিক আছে। তাহলে আমাকে ডেনসিটি ভ্যালু কত আছে আমি ইয়ে করে দেখি, 4, এটা কিসে আছে, সিএম কিউব আছে এটার, আচ্ছা ঠিক আছে, গ্রাম পার সিএম কিউব বলছে। 463 ডিভাইডেড বাই কত আসছিল, ভ্যালু কত আসছিল, 188। কত আসছে আমার ডেনসিটি, কত আসছে?
সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এবার আমি কি করব, ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ আনসারটি বের করে তারপর আমি অ্যাড আপ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ আনসারটি গুলি বের করি। পার্সেন্টেজ আনসারটি ইন মাস, মাসে কত হবে, যেহেতু এখানে আমাকে বলে দিচ্ছে 1 গ্রাম, তাহলে কত হবে 1/463 ইন্টু 100, কত আসছে আমার ভ্যালু 1/463 ইন্টু 100। জিরো পয়েন্ট 0.22 তো আসতেছে, বাট স্টিল ইটস বেটার টু রাইট দিস আনসার ইন 1 ডেসিমাল পয়েন্ট, 0.2%। ঠিক আছে, এবার পার্সেন্টেজ আনসারটি ইন ভলিউম কত 188, আর এখানে কত পাইছিলাম না আমি 24 cm কিউব। আনসারটি 24 cm কিউব ইন্টু 100, কত আসছে আমার 24 ডিভাইড বাই 188 ইন্টু 100, কত আসছে 12.8%। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ আনসার্টেনিটি ইন কত, ইন ডেন্সিটি ইকুয়ালস টু 12.8 প্লাস 0.2 ইকুয়ালস টু কত আসছে 13%। ঠিক আছে, 13% যেহেতু আসছে, এবার তাহলে কি আমি কি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বের করে দেখি, আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বের করার পর যদি দেখতেছি রেঞ্জের মধ্যে আসছে, তার মানে কি আমার হ্যাঁ ভ্যালিড জিনিসটা। ঠিক আছে, তাহলে আমার এখানে ইয়ে কত আসছিল, ডেন্সিটি কত আসছিল আমার আপার বাউন্ড, টু পয়েন্ট 7 আসতেছে, আর লোয়ার বাউন্ডটা কত আসতেছে 2.14। তাহলে এই রেঞ্জটা কিসের ভিতরে আসতেছে 2.14 আর 2.78, 2.14 থেকে 2.78, এই জিনিসটা কিসে পারপ্লেক্স তো পড়তেছেই না, এই জিনিসটা এই দুইটার মাঝখানে আসতেছে। তার মানে কি আমার বড় সিলিকেটের উপরে কি একবারে স্পেসিফিক্যালি আসতেছে না, আসতেছে কি সোডা গ্লাসও আসতেছে। ঠিক আছে, সোডা গ্লাসও আসতেছে, তার মানে কি ইট ইজ নট সেফ, কারণ কি এই ম্যাটেরিয়ালটা কি এটাও হইতে পারে আর নাহলে এটাও হইতে পারে। বুঝছো সবাই, এভরিওয়ান বুঝছো, বুঝছি কোনো কোশ্চেন, বুঝছি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা এবার আমাকে বলো তো, হ্যাঁ কোশ্চেন আছে কারো কোনো? আচ্ছা, ঠিক আছে, অ্যাজিউম দেয়ার ইজ নো কোশ্চেন। এখন আমাকে বলো তোমরা কখন মক দিতে পারবা? আমার একটা মক নেওয়া লাগবে, মকটা তোমরা কখন দিতে পারবা? সেম ক্লাস টাইমে নিলে আমার মনে হয় সবার ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যেহেতু আমরা মাত্র দুইজন আছি, আই থিঙ্ক গ্রুপে আস্ক করলে বেস্ট হবে, তাহলে সবাই এভরিওয়ান ক্যান ওয়ে ইন। আচ্ছা ক্লাসের দুজন আছে, আমার থেকে মনে হয় তোমাদের লাইক কখন, আচ্ছা সানডে তো মানডেতে দিতে, মানডেতে তোমাদের দুজনের মধ্যে কারো ঝামেলা আছে? আমার নাই। এই মানডে টাইমে এই টাইমে 1 ঘন্টা
1 ঘন্টা 15 মিনিটের মক তোমাদের এই টাইমে দিতে পারবা, আর না হলে তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা পরে দিতে পারবা আর কি। বাট আমার লাগবে জিনিসটা আমার উইদিন মানডে, যেহেতু আমার টাইম চেক করা লাগবে, আর ওয়েডনেসডে আমি এটা রিভিউ দিয়ে দিব। সো সানডে, আজকে স্যাটারডে, সানডে আর মানডে তোমাদের টাইম আছে আর কি টু সিট ফর দিস মক। এদের তোমরা ক্লাসও দিতে পারো, আর না হলে তোমরা নিজেদের মধ্যে দিতে পারো, বাট আই নিড ইট বাই মানে মানডের মধ্যে আমার দরকার। প্রবলেম হবে? না আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। দেন I'll send you the paper on Monday, আর মানডে নাহলে আমি মানডে দিব, আজকে দিব না কালকে, মানডেতে দিলে বেস্ট হয় পেপারটা, ঠিক আছে? তোমরা মানডের মধ্যে দিয়ে দিও, সলভ করে ফেলিও, অ্যান্ড দেন ওয়েডনেসডের মধ্যে আমি একটা রিভিউ, ওই ক্লাস ওই মকের উপর রিভিউ দিয়ে দিব। আর মকটা হালকা পাতলা একটু টাফ থাকবে টু বি অনেস্ট, কারণ ওই পেপারটা ওদের একটা ক্রুশিয়াল একটা পেপার, ঠিক আছে এভরিওয়ান? মেক শিওর, মানে কি তোমরা যারা দিচ্ছ স্ক্যান কপিটা আমাকে পাঠাই দিও, যারা পেপারে, যারা আইপ্যাডে করতেছো, যারা আইপ্যাডে গুলো আমাকে সিম্পলি পাঠিয়ে দিতে পারবা পিডিএফটা। আর যারা তোমার ইয়েতে খাতা কলমে করতেছো, ক্যাম স্ক্যানার দিয়ে বেস্ট হবে তোমাদের, মানে কি প্রিন্ট আউট করে ফেলা পুরো পেপারটা। প্রিন্ট আউট না করলে ঝামেলা হবে কি তোমার, মানে ট্রান্সফার, ফার্স্ট অফ অল হচ্ছে গ্রাফেরটা আর হচ্ছে মানে একবারে ডিসঅ্যালাইন হয়ে যাবে আর কি, মানে কোশ্চেনের সাথে আনসার ওরকম করে বুঝে ঝামেলা হয়ে যাবে। বেস্ট হবে গ্রাফ পেপারটা তোমার প্রিন্ট আউট করে ফেলে, তারপর সলভ করে, তারপর স্ক্যান কপিটা আমাকে পাঠিয়ে দেবো। আর যারা আইপ্যাডে করতে শিখবেন, সিম্পলি সলভ ইট ইন আইপ্যাড, অ্যান্ড গ্রাফটা আলাদাভাবে করবে আর কি, মানে আইপ্যাডে গ্রাফ করতে ঝামেলা হয়, ঠিক আছে? ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।